আমার প্রিয় দেশবাসী, স্বাধীনতার অমৃত মহোৎসব ৭৫তম স্বাধীনতা দিবসে আপনাদের সবাইকে আর বিশ্বজুড়ে ভারতপ্রেমী, গণতন্ত্রপ্রেমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ স্বাধীনতার অমৃত মহোৎসবের এই পূর্ণ অনুষ্ঠানে দেশ নিজের সকল স্বাধীনতা সংগ্রামীকে, রাষ্ট্র রক্ষায় নিজেকে নিঃশেষ করা, আহুতি দেওয়া বীর বীরাঙ্গনাদের আজ দেশ প্রণাম জানাচ্ছে। স্বাধীনতাকে জন আন্দোলনে পরিণত করা পূজনীয় বাপু হন বা স্বাধীনতার জন্য নিজের সবকিছু লুটিয়ে দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বিসমিল আর আশফাকুল্লাহ খানের মতো মহান বিপ্লবী বীর হন, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ হন, কিত্তুরের রানী চেন্নাম্মা হন বা রানী গাইডিন লিউ হন, অথবা আমাদের মাতঙ্গিনী হাজরার পরাক্রম হোক, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুজি হন, দেশকে একজোট করে এক রাষ্ট্রে পরিণত করা সর্দার বল্লভভাই প্যাটেল হন, ভারতের ভবিষ্যতের দিশা নির্ধারণকারী, পথ প্রস্তুত করা বাবা সাহেব আম্বেদকর সহ দেশের প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক ব্যক্তিত্বকে আজ স্মরণ করছে। দেশ এই সব মহাপুরুষদের কাছে ঋণী। ভারত হল বহু রত্ন সমৃদ্ধ ভূমি। ভারতের প্রত্যেক কোণে, প্রত্যেক কাল ও পর্বে অসংখ্য মানুষ, যাঁদের নামও সম্ভবত ইতিহাসের পাতায় নেই, এমন অসংখ্য মানুষ যেমন এই রাষ্ট্রকে বানিয়েছেন, তেমনি এগিয়ে নিয়ে গেছেন। আমি এমন প্রত্যেক ব্যক্তিত্বকে প্রণাম জানাই, তাঁদের অভিনন্দন জানাই। ভারত সুদূর অতীত থেকে মাতৃভূমি, সংস্কৃতি আর স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। শত যন্ত্রণা সয়েও স্বাধীনতা লড়াই কখনো ত্যাগ করেনি এই দেশ। জয় পরাজয় আসতেই থেকেছে, কিন্তু মনের মন্দিরে অধিষ্ঠিত স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনো শেষ হতে দেয়নি। আজ এই সব লড়াইয়ের পুরোধা, বহু যুগের সংঘর্ষের পুরোধা, তাঁদের সবাইকেও প্রণাম করার মুহূর্ত এটা, আর তাঁরা প্রণাম পাওয়ার অধিকার রাখেন। বিশ্বজোড়া করোনা মহামারী, এই মহামারীতে আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের প্যারামেডিক্যাল স্টাফ, আমাদের সাফাই কর্মী, ভ্যাকসিন বানানোতে নিয়োজিত আমাদের বৈজ্ঞানিক হন, সেবার ভাবনায় উদ্বুদ্ধ কোটি কোটি দেশবাসী হন, যাঁরা এই করোনার কালো পর্বে প্রত্যেকটি মুহূর্তে জনসেবায় ব্যয় করেছেন, এরা প্রত্যেকেও আমাদের বন্দনা পাওয়ার অধিকারী। আজ আমাদের দেশে কিছু এলাকা বন্যা দুর্গত, ভূস্খলনও হয়েছে, কিছু পীড়াদায়ক খবরও আসতে থাকছে। অনেক ক্ষেত্রে মানুষের সমস্যা বেড়ে গেছে। এমন একটা সময়ে কেন্দ্রীয় সরকার হোক, বিভিন্ন রাজ্যের সরকার হোক, পূর্ণ উদ্যমে তাঁদের পাশে রয়েছেন। আজ এই আয়োজনে ভারতের তরুণ প্রজন্ম, যারা অলিম্পিকে ভারতের নাম উজ্জ্বল করেছে, আমাদের সেই সব অ্যাথলিট, আমাদের খেলোয়াড়রা আজ আমাদের মধ্যে রয়েছেন। কয়েকজন এখানে আছেন, কয়েকজন সামনে বসে রয়েছেন। আমি আজ সব দেশবাসীকে যারা এখানে রয়েছেন তাঁদেরও, আর হিন্দুস্তানের কোনায় কোনায় যারা এই সমারোহে যুক্ত রয়েছেন, তাদের সবাইকে আমি বলছি যে আমাদের এই খেলোয়াড়দের সম্মানে আসুন, কিছুক্ষণ করতালি দিয়ে তাঁদের সম্মানিত করি। ভারতের খেলাধুলোর সম্মান, ভারতের তরুণ প্রজন্মের সম্মান, ভারতকে গৌরব এনে দেওয়া তরুণদের সম্মান, দেশ, কোটি কোটি দেশবাসী আজ করতালির শব্দে এই জওয়ানদের, দেশের তরুণ প্রজন্মকে গৌরবে ভূষিত করছে, তাঁদের সম্মান জানাচ্ছে। অ্যাথলিটরা, বিশেষ করে আমরা গর্ব করে বলতে পারি যে তাঁরা শুধু আমাদের হৃদয় জয় করেনি, আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার অনেক বড় কাজ করেছে ভারতের তরুণ প্রজন্ম। আমার প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতার সমারোহ অনুষ্ঠান করি, কিন্তু বিভাজনে বেদনা আজও হিন্দুস্থানের অন্তরকে বিদীর্ণ করে। এটা গত শতাব্দীর সবথেকে বড় বিপর্যয়গুলোর মধ্যে একটা। স্বাধীনতার পরে এই মানুষগুলোর কথা খুব তাড়াতাড়ি ভুলিয়ে দেওয়া হয়েছে। গতকালই ভারত এক সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে প্রত্যেক বছর 14ই অগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে উদযাপিত হবে। যেসব মানুষ বিভাজনের সময় অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, যারা অত্যাচার সহ্য করেছেন, সসম্মানে অন্তিম সংস্কারও হয়নি যাঁদের, সেই সব মানুষদের আমাদের স্মৃতিতে জীবিত থাকা ততটাই জরুরি। ৭৫তম স্বাধীনতা দিবসে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস ধার্য হওয়া প্রত্যেক ভারতবাসীর পক্ষ থেকে এমন মানুষদের আদরপূর্বক শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় ভারতবাসী,
প্রগতির পথে অগ্রসর হওয়া আমাদের দেশের সামনে এখন বিশ্বে গোটা মানব জাতির সামনে করোনার এই কাল পর্ব অনেক বড় চ্যালেঞ্জ রূপে এসেছে। ভারতবাসী অনেক ধৈর্য, অনেক সংযমের সঙ্গে এই লড়াই লড়েছে। এই লড়াইয়ে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা দেশবাসীরা অসাধারণ গতিতে কাজ করেছি। আমাদের বৈজ্ঞানিকদের, আমাদের উদ্যমীদের ক্ষমতারই এক পরিণাম যে ভারতকে ভ্যাকসিনের জন্য আজ অন্য কারোর ওপর, অন্য কোনো দেশের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে না। আপনারা কল্পনা করুন, মুহূর্তের জন্য ভাবুন, যদি ভারতের কাছে নিজের ভ্যাকসিন না থাকতো তাহলে কি হতো। পোলিওর ভ্যাকসিন পেতে আমাদের কত বছর লেগে গিয়েছে। এত বড় সংকটে যখন গোটা পৃথিবীতে মহামারী হচ্ছে, তখন কিভাবে ভ্যাকসিন পেতাম আমরা? ভারত হয়তো পেত বা পেত না, বা পেলেও কখন পেত, কিন্তু আজ গৌরবের সঙ্গে বলতে পারি যে দুনিয়ার সবথেকে বড় ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমাদের দেশে চলছে। ৫৪ কোটির বেশি মানুষ ভ্যাকসিনের ডোজ নিয়ে নিয়েছেন। কোউইনের মতো অনলাইন ব্যবস্থা, ডিজিটাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা সমগ্র বিশ্বকে আকৃষ্ট করছে। মহামারীর সময় ভারত যেভাবে ৮০ কোটি দেশবাসীকে মাসের পর মাস অবিরত বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করে গরিবের ঘরের উনুনকে চালিত রেখেছিল, সেটাও বিশ্বের জন্য আশ্চর্যজনক এবং চর্চার বিষয়ও বটে। এই কথা সত্য যে অন্য দেশের তুলনায় ভারতে কম মানুষ সংক্রমিত হয়েছিল। এটাও সত্যি যে অন্যান্য দেশের জনসংখ্যার তুলনায় ভারতে আমরা অধিক মাত্রায় নাগরিকদের বাঁচাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এটা আমাদের জন্য পিঠ চাপড়ানোর বিষয় নয়, সন্তুষ্ট হয়ে ঘুমোতে যাওয়ার বিষয় নয়। এটা বলা যে কোনো প্রতিবন্ধকতা ছিল না, এই ভাবনা আমাদের ভবিষ্যতে বিকাশের পথ রোধ করবে। বিশ্বের সমৃদ্ধ দেশের তুলনায় আমাদের ব্যবস্থা কম। বিশ্বের কাছে, সমৃদ্ধ দেশের কাছে যা আছে তা আমাদের কাছে নেই। অন্যদিকে আমাদের এখানে জনসংখ্যা প্রচুর। বিশ্বের তুলনায় আমাদের অনেক জনসংখ্যা, আমাদের জীবনশৈলীও একটু অন্য ধাঁচের। সর্বোচ্চ প্রয়াসের পরেও কত মানুষকেই আমরা বাঁচাতে পারিনি। কত শিশুর মাথায় হাত রাখার মানুষটি চলে গেছেন, তাকে আদর করার, তার জেদ পূরণ করার মানুষটি চলে গেছেন। এই অসহ্য বেদনা, এই কষ্ট সর্বদা আমাদের সঙ্গে থাকবে। আমার প্রিয় দেশবাসী, সব দেশের বিকাশ যাত্রায় এমন এক সময় আসে যখন দেশ নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করে, নিজেকে নতুন সংকল্পের সঙ্গে এগিয়ে নিয়ে যায়। ভারতের বিকাশ যাত্রাতেও আজ সেই সময় এসে গেছে। ৭৫তম বছরের এই উপলক্ষকে একটি সমারোহের মধ্যেই শুধু সীমিত রাখলে হবে না। আমাদের নতুন সংকল্পকে ভিত্তি বানাতে হবে, নতুন সংকল্পের সঙ্গে যাত্রা শুরু করতে হবে। এখান থেকে শুরু হয়ে আগামী ২৫ বছরের যাত্রা, যখন আমরা স্বাধীনতার শতাব্দী উদযাপন করব, নতুন ভারতের সৃজনের এটি হলো অমৃতকাল। এই অমৃতকালে আমাদের সংকল্পের পূর্ণতা আমাদের স্বাধীনতার ১০০ বছরের দিকে নিয়ে যাবে, গৌরবান্বিতভাবে নিয়ে যাবে। অমৃতকালের লক্ষ্য হলো ভারত এবং ভারতের নাগরিকদের জন্য সমৃদ্ধির নতুন শিখরে আরোহণ। অমৃতকালের লক্ষ্য হলো এমন এক ভারতের নির্মাণ যেখানে লব্ধ সুবিধা শহর এবং গ্রামের মধ্যে বিভাজন সৃষ্টি করবে না। অমৃতকালের লক্ষ্য হলো এমন এক ভারতের নির্মাণ যেখানে নাগরিকদের জীবনে সরকার অকারণে হস্তক্ষেপ করবে না। অমৃতকালের লক্ষ্য হলো এমন এক ভারতের নির্মাণ যেখানে বিশ্বের সব ধরনের আধুনিক ইনফ্রাস্ট্রাকচার থাকবে। আমরা কারোর থেকে পিছিয়ে থাকব না। এটাই কোটি কোটি দেশবাসীর সংকল্প। কিন্তু সংকল্প ততক্ষণ অপূর্ণ থাকে যতক্ষণ সংকল্পের সঙ্গে পরিশ্রম এবং পরাক্রমের মেলবন্ধন না হয়। এই জন্যই আমাদের সকল সংকল্পের সঙ্গে পরিশ্রম এবং পরাক্রমের মেলবন্ধন ঘটাতেই হবে। আর এই স্বপ্ন, এই সংকল্প নিজেদের সীমা পার করে বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। অমৃতকাল হলো ২৫ বছরের, কিন্তু আমাদের নিজেদের লক্ষ্য পূরণের জন্য এই দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই। আমাদের এখন থেকে শুরু করতে হবে। আমাদের কাছে নষ্ট করার জন্য একটুও সময় নেই। এটাই সময়, সঠিক সময়। আমাদের দেশকে বদলাতে হবে এবং নাগরিক হিসেবে আমাদের নিজেদেরকে বদলাতেই হবে। পরিবর্তনশীল সময়ের সঙ্গে নিজেদেরকেও পরিবর্তিত করতে হবে। সবার সঙ্গ, সবার বিকাশ এবং সবার বিশ্বাস, এই শ্রদ্ধার সঙ্গে আমরা সবাই জুড়ে রয়েছি।
কিন্তু আজ লালকেল্লা থেকে আহ্বান জানাচ্ছি, সবার সঙ্গ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং এখন সবার প্রচেষ্টা আমাদের সকল লক্ষ্য পূরণের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিগত 7 বছরে শুরু হওয়া অনেক যোজনার সুবিধে কোটি কোটি গরিব মানুষের ঘরে পৌঁছেছে। উজ্জ্বলা থেকে শুরু করে আয়ুষ্মান ভারতের শক্তি সম্পর্কে আজ দেশে প্রতিটি গরিব মানুষ অবগত। আজ সরকারি যোজনার গতি বৃদ্ধি পেয়েছে, নির্ধারিত লক্ষ্য পূরণ করছে। আগের তুলনায় আমরা খুবই দ্রুততার সঙ্গে অনেক এগিয়ে চলেছি, কিন্তু বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। এখন আমাদের স্যাচুরেশন অবধি পৌঁছতে হবে, পূর্ণতায় পৌঁছতে হবে। 100% গ্রামের আস্থা, 100% পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট, 100% সুবিধাভোগীদের আয়ুষ্মান ভারতে কার্ড, 100% মানুষের উজ্জ্বলা যোজনা এবং গ্যাস কানেকশন, সরকারি বীমা যোজনা বা পেনশন যোজনা বা আবাস যোজনার সঙ্গে সেই সকল মানুষদের জুড়তে হবে যারা এর দাবিদার। 100% ভাবনা নিয়ে এগিয়ে চলতে হবে। আজ অবধি আমাদের এখানে সেই সকল সাথীদের ব্যাপারে ভাবা হয়নি যারা ফেরিওয়ালা, রাস্তায় বসে, ফুটপাতের ওপরে বসে জিনিস বিক্রি করে, ঠেলা চালায়। এখন এই সকল সাথীদের স্বনিধি যোজনার মধ্য দিয়ে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে। যেরকম আমরা বিদ্যুৎ 100% ঘরে পৌঁছেছি, যেরকম আমরা 100% ঘরে শৌচালয় নির্মাণের প্রামাণ্য চেষ্টা করেছি, সেই রকমই আমাদের এখন যোজনার স্যাচুরেশনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। আর এর জন্য আমাদের সময়সীমা অনেক দূরের রাখলে হবে না। আমাদের সংকল্পগুলিকে কয়েক বছরের মধ্যেই বাস্তব রূপ দিতে হবে। দেশ আজ হর ঘর জল মিশন নিয়ে দ্রুত গতিতে কাজ করছে। আমি আনন্দিত যে জল জীবন মিশনের মাধ্যমে মাত্র 2 বছরে 4.5 কোটিরও বেশি পরিবার নলের জল পেতে শুরু করেছেন। পাইপ থেকে জল পাওয়া শুরু হয়ে গেছে। কোটি কোটি মা বোনেদের আশীর্বাদ এটাই আমাদের মূলধন। এই 100%-এর সবচেয়ে বড় লাভ হলো এর ফলে সরকারি প্রকল্পগুলির উপযোগিতা থেকে কেউ বঞ্চিত হয় না। সরকার যখন এই লক্ষ্য স্থির করে চলে যে সমাজের শেষ পংক্তিতে দাঁড়ানো মানুষটি পর্যন্ত আমাদের পৌঁছতে হবে, তখন না কোনো বিভেদ বৈষম্য হয়, না কোনো দুর্নীতির সম্ভাবনা থাকে। আমার প্রিয় দেশবাসী, দেশে প্রতিটি দরিদ্র মানুষের কাছে পুষ্টি পৌঁছে দেওয়াও সরকারের প্রাথমিক কর্তব্য। দরিদ্র মহিলা, দরিদ্র শিশুদের মধ্যে অপুষ্টি এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলির অভাব তাদের বিকাশে বড় বাধা সৃষ্টি করে। এটি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকার তা পৃথক পৃথক প্রকল্প অনুযায়ী যে চাল দরিদ্রদের দিয়ে থাকে তা ফর্টিফাইড করা হবে। দরিদ্রদের পুষ্টিযুক্ত চাল দেওয়া হবে। রেশন দোকানে উপলব্ধ চাল হোক কিংবা মিড ডে মিলে শিশুদের জন্য উপলব্ধ চাল হোক, 2024 সাল পর্যন্ত প্রতিটি প্রকল্পের মাধ্যমে উপলব্ধ চাল ফর্টিফাইড করা হবে। আমার প্রিয় দেশবাসী, আজ দেশে প্রতিটি দরিদ্র মানুষ পর্যন্ত উন্নত স্বাস্থ্য সুবিধা পৌঁছানোর অভিযানও দ্রুত গতিতে চলছে। এর জন্য মেডিকেল শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় বড় বড় সংশোধন করা হয়েছে। প্রিভেন্টিভ হেলথ কেয়ারের প্রতিও ততটাই গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে মেডিকেল আসনের সংখ্যাও অনেক বৃদ্ধি করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দেশে গ্রামে গ্রামে কোয়ালিটি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। জনঔষধি প্রকল্পের মাধ্যমে গরিব ও মধ্যবিত্তদের সস্তায় ওষুধ দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ৭৫,০০০-এরও বেশি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তৈরি করা হয়েছে। এখন ব্লক স্তরে উন্নত হাসপাতাল ও আধুনিক ল্যাবের নেটওয়ার্কের উপর বিশেষভাবে কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই দেশের হাজার হাজার হাসপাতালের কাছে নিজস্ব অক্সিজেন প্ল্যান্টও থাকবে। আমার প্রিয় দেশবাসী, একবিংশ শতকে ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য ভারতের সামর্থ্যের যথাযথ ও সম্পূর্ণ প্রয়োগ এটা সময়ের দাবি ও অত্যন্ত জরুরি। এর জন্য অনগ্রসর শ্রেণী বা ক্ষেত্রের হ্যান্ড হোল্ডিং করতেই হবে। মৌলিক প্রয়োজনীয়তাগুলির কথা ভাবার পাশাপাশি দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী ও সাধারণ শ্রেণীর দরিদ্র মানুষের জন্য সংরক্ষণ সুনিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি মেডিকেল শিক্ষার ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটায় ওবিসি শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সংসদে আইন প্রণয়ন করে ওবিসি সংক্রান্ত তালিকা তৈরির অধিকার রাজ্যদের অর্পণ করা হয়েছে। আমার প্রিয় দেশবাসী, যেমনভাবে আমরা সুনিশ্চিত করছি যে সমাজের বিকাশ যাত্রায় কোনো মানুষ যেন বাদ না রয়ে যান,
কোনো শ্রেণী যেন বাদ না পড়ে, তেমনি দেশের কোনো ভূখণ্ড, কোনো কোণও বাদ পড়া উচিত নয়। বিকাশ সর্বাঙ্গীন হওয়া উচিত, বিকাশ সর্বস্পর্শী হওয়া উচিত, বিকাশ এমন হওয়া উচিত যা সকলকে একত্রিত করতে পারে। দেশের এই ক্ষেত্রগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গত ৭ বছর ধরে যে প্রয়াস চালানো হচ্ছে তাকে আরও গতিশীল করার লক্ষ্যে এখন আমরা অগ্রসর হচ্ছি। আমাদের ভারতের পূর্ব দিক, নর্থ ইস্ট, জম্মু কাশ্মীর, লাদাখ সহ সম্পূর্ণ হিমালয় অঞ্চল হোক, আমাদের কোস্টাল বেল্ট কিংবা আদিবাসী অঞ্চল হোক, ভবিষ্যতে এরা ভারতের বিকাশ যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে চলেছে। আজ নর্থ ইস্টে কানেক্টিভিটির এক নতুন ইতিহাস রচিত হচ্ছে। এই কানেক্টিভিটি হৃদয়েরও, ইনফ্রাস্ট্রাকচারেরও। খুব শীঘ্রই নর্থ ইস্টের সব রাজ্যের রাজধানীগুলিকে রেল পরিষেবার মাধ্যমে সংযুক্ত করার কাজ সম্পূর্ণ হতে চলেছে। অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজ নর্থ ইস্ট বাংলাদেশ, মায়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গেও সংযুক্ত হচ্ছে। বিগত বছরগুলোতে যে প্রয়াস চালানো হয়েছে তার ফলে এখন নর্থ ইস্টে স্থায়ী শান্তির জন্য, শ্রেষ্ঠ ভারতের নির্মাণের জন্য উৎসাহ উদ্দীপনা অনেক গুণ বেড়েছে। নর্থ ইস্টে ট্যুরিজম, অ্যাডভেঞ্চার স্পোর্টস, অর্গানিক ফার্মিং, হার্বাল মেডিসিন, অয়েল পাম্প এগুলি পোটেনশিয়াল খুব বেশি মাত্রায় রয়েছে। আমাদের এই পোটেনশিয়ালকে পুরো মাত্রায় কাজে লাগাতে হবে, দেশের বিকাশ যাত্রার অংশ বানাতে হবে, আর এই কাজ আমাদের অমৃতকালের কয়েক দশকের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। প্রত্যেক ক্ষমতাকে যোগ্য সুযোগ দেওয়াই গণতন্ত্রের মূল মন্ত্র। জম্মু হোক বা কাশ্মীর, উন্নয়নের ভারসাম্য এখন সেখানে মাটিতে প্রকট হচ্ছে। জম্মু কাশ্মীরে ডিলিমিটেশন কমিশন গঠিত হয়েছে এবং ভবিষ্যতে বিধানসভা নির্বাচন করানোরও প্রস্তুতি চলছে। লাদাখও উন্নয়নের অসীম সম্ভাবনার দিকে পাড়ি দিয়েছে। একদিকে যেমন লাদাখ আধুনিক পরিকাঠামো তৈরি হতে দেখছে, তেমনি অন্যদিকে সিন্ধু সেন্ট্রাল ইউনিভার্সিটি লাদাখকে উচ্চশিক্ষার, হায়ার এডুকেশনের কেন্দ্র হিসেবে তুলে ধরছে। ২১ শতকের এই দশকে ভারত ব্লু ইকোনমি গড়ার নিজেদের প্রকল্পগুলিতে আরও গতি আনবে। আমাদের অ্যাকোয়াকালচারের পাশাপাশি সি উইডের ক্ষেত্রে যে নতুন সম্ভাবনাগুলি তৈরি হচ্ছে সেগুলির সম্পূর্ণ সুফল নিতে হবে। ডিপ ওশান মিশন, সমুদ্রের অসীম ক্ষমতার অন্বেষণ করার আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তার প্রমাণ। যে খনিজ পদার্থ সমুদ্রতলে লুকিয়ে আছে, যে থার্মাল শক্তি সমুদ্রের জলে রয়েছে, তা দেশের উন্নয়নকে নতুন উচ্চতা দিতে পারে। দেশের যে জেলাগুলি পিছিয়ে আছে মনে করা হতো, আমরা তাদের আকাঙ্ক্ষাগুলিকেও জাগিয়েছি। দেশের ১১০টিরও বেশি উচ্চাকাঙ্ক্ষী জেলা, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, রাস্তা, রোজগারের সঙ্গে যুক্ত প্রকল্পগুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকগুলি জেলা আমাদের আদিবাসী অঞ্চলগুলিতে অবস্থিত। আমরা এই জেলাগুলিতে প্রগতির জন্য প্রতিযোগিতার প্রতি এক উৎসাহ সৃষ্টি করেছি। এরা যাতে ভারতের জন্য জেলাগুলির সমান হয়, সেই লক্ষ্যে দ্রুত কাজ চলছে। আমার প্রিয় দেশবাসী, অর্থনীতির জগতে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র নিয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু ভারত সমবায়বাদের নীতিতেই বিশ্বাস রাখে। সমবায়বাদ ভারতে পরম্পরা এবং সংস্কৃতিরও অনুকূল। সমবায়বাদে জনতা জনার্দনের সমবেত শক্তি, অর্থব্যবস্থার চালিকা শক্তি, ড্রাইভিং ফোর্স হিসেবে উপনীত হয়। এটা দেশের গ্রাসরুট ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোঅপারেটিভ কেবল আইন এবং নিয়মের জঞ্জাল ভর্তি একটি ব্যবস্থা নয়, কোঅপারেটিভ একটি স্পিরিট, কোঅপারেটিভ একটি সংস্কৃতি, কোঅপারেটিভ একসঙ্গে চলার একটি মনোবৃত্তি। কোঅপারেটিভ যাতে আরও শক্তিশালী হয় তার জন্য আমরা আলাদা একটি মন্ত্রক বানানোর পথে পা বাড়িয়েছি এবং রাজ্যগুলিতে যে সমবায় ক্ষেত্রগুলি রয়েছে সেগুলিকে যতটা সম্ভব শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমার প্রিয় দেশবাসী, এই দশকে আমাদেরকে গ্রামে নতুন অর্থ ব্যবস্থা তৈরি করতে সম্পূর্ণ শক্তি দিতে হবে। আজ আমরা আমাদের এই গ্রামগুলিকে দ্রুত পরিবর্তিত হতে দেখছি। বিগত কিছু বছরে গ্রামে বিদ্যুৎ ও রাস্তা পৌঁছে দেওয়ার কাজে আমরা মন দিয়েছিলাম, কিন্তু এখন গ্রামে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ডেটার শক্তি পৌঁছে যাচ্ছে, ইন্টারনেট পৌঁছচ্ছে। গ্রামেও ডিজিটাল এন্টারপ্রেনিয়ার তৈরি হচ্ছে। গ্রামে আমাদের সেলফ হেল্প গ্রুপগুলোর সঙ্গেও যুক্ত ৮ কোটির বেশি যে বোনেরা রয়েছেন, তাঁরা দারুণ দারুণ প্রোডাক্ট তৈরি করেন। এদের তৈরি সামগ্রী যাতে দেশে এবং বিদেশে ভালো বিক্রি হয় তার জন্য সরকার
ই কমার্স প্ল্যাটফর্মও তৈরি করবে। আজ যখন দেশ ভোকাল ফর লোকাল মন্ত্র নিয়ে আগে এগোচ্ছে, তখন এই ডিজিটাল প্ল্যাটফর্ম মহিলা সেলফ হেল্প গ্রুপের সামগ্রীকে দেশের দূর দূরান্তে এবং বিদেশের মানুষের কাছে পৌঁছে দেবে এবং এগুলির প্রভাব অনেক দূর বিস্তৃত হবে। করোনার সময় আমাদের দেশ প্রযুক্তির শক্তি এবং আমাদের বৈজ্ঞানিকদের ক্ষমতা ও তাঁদের দায়বদ্ধতাকে দেখেছে। দেশে প্রত্যেক ক্ষেত্রে আমাদের বৈজ্ঞানিকেরা সুচারুরূপে কাজ করেছেন। এখন সময় এসেছে কৃষিক্ষেত্রে, এগ্রিকালচারাল সেক্টরেও বৈজ্ঞানিকদের শক্তি এবং তাঁদের পরামর্শগুলি গ্রহণ করা। আমরা আর বেশি অপেক্ষা করতে পারব না এবং আমাদের এই শক্তির সম্পূর্ণ সুবিধে নিতে হবে। এই দেশকে খাদ্য সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফল, সবজি এবং আনাজের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে প্রচুর সাহায্য পাওয়া যাবে এবং আমরা বিশ্বের কাছে পৌঁছানোর লক্ষ্যে আরও দৃপ্ত পদে এগোতে পারব। এই প্রচেষ্টাগুলির মাঝে আমাদের কৃষি সেক্টরে আরেকটি সমস্যার দিকে নজর দিতে হবে। সেটি হলো গ্রামের লোকেদের কাছে থাকা জমি আস্তে আস্তে কমে যাওয়া। বাড়তে থাকা জনসংখ্যার সঙ্গে পরিবারে যে ভাগবাঁটোয়ারা হচ্ছে, তার জন্যে কৃষকদের কাছে থাকা জমি ছোট থেকে আরও ছোট হচ্ছে। দেশের ৮০% বেশি কৃষকের কাছে ২ হেক্টরেরও কম জমি রয়েছে। ২ হেক্টরের থেকেও কম। আগে দেশে যে নীতিগুলো ছিল এবং এখন আমরা দেখছি ১০০র মধ্যে ৮০ জন কৃষক তার কাছে ২ হেক্টরের থেকে কম জমি আছে। অর্থাৎ দেশের বেশিরভাগ কৃষক এক প্রকারভাবে ক্ষুদ্র কৃষক। আগে দেশে যে নীতিগুলো তৈরি হয়েছিল তাতে এই ক্ষুদ্র কৃষকদের যত প্রাধান্য দেওয়া উচিত ছিল, ওদের নিয়ে যতটা চিন্তা করা উচিত ছিল, তা করা হয়নি। এখন দেশে এই ছোট কৃষকদের মাথায় রেখে কৃষি নীতিতে সংশোধন করা হচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফসল বীমা যোজনায় সংশোধন হোক, এমএসপিকে ১.৫ গুণ বাড়ানোর ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোক, ক্ষুদ্র কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কম সুদে ঋণ দেওয়া হোক, সোলার পাওয়ারের সঙ্গে যুক্ত প্রকল্পগুলি ক্ষেত পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত হোক, কিষাণ উৎপাদক সংগঠন হোক, এই সমস্ত প্রচেষ্টা ক্ষুদ্র কৃষকদের ক্ষমতা বাড়াবে। আসন্ন সময়ে ব্লক লেভেল অবধি ওয়্যারহাউসে ফ্যাসিলিটি তৈরি করা কর্মসূচি চালানো হবে। সমস্ত ক্ষুদ্র কৃষিজীবী মানুষের ছোট ছোট খরচের কথা মাথায় রেখে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালানো হচ্ছে। ১০ কোটিরও বেশি কৃষক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ সরাসরি জমা করা হয়েছে। বর্তমানে ক্ষুদ্র কৃষিজীবীদের স্বার্থই আমাদের কাছে মন্ত্র এবং সংকল্প স্বরূপ। ক্ষুদ্র কৃষিজীবীরাই দেশের গৌরব হয়ে উঠুক। ক্ষুদ্র কৃষকদের দেশের গৌরব হয়ে ওঠার সেই স্বপ্নই আমরা দেখি। আগামী বছরগুলোয় দেশের ক্ষুদ্র কৃষকদের সমষ্টিগত শক্তি আরও বৃদ্ধি করতে হবে, তাদের নতুন সুবিধা দিতে হবে। আজ দেশের ৭০টিরও বেশি রেল রুটে কিষাণ রেল চলছে। কিষাণ রেলের সাহায্যে ক্ষুদ্র কৃষিজীবী মানুষেরা স্বল্প ব্যয়ে তাদের উৎপাদিত সামগ্রী দূর দূরান্ত পর্যন্ত পৌঁছানোর অর্থাৎ ট্রান্সপোর্টেশনের আধুনিক সুবিধা পান। কমলা লেবুই হোক বা শাহী লিচু, ভূত জালকিয়া লঙ্কাই হোক বা কালো চাল কিংবা হলুদ, অনেক উৎপাদিত দ্রব্যই বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। আজ ভারতের মাটিতে উৎপাদিত সামগ্রীর সুগন্ধ যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, তা দেশের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভারতবর্ষে খেতে উৎপন্ন সবজি ও খাদ্যশস্যের জন্য বিশ্ববাসী রসনা তৃপ্তির সুযোগ পাচ্ছে। আমার প্রিয় দেশবাসী, কিভাবে আমাদের দেশে গ্রামের সামর্থ্য বৃদ্ধি করা হচ্ছে তার একটি উদাহরণ হলো স্বামিত্ব যোজনা। আমরা সবাই জানি যে গ্রামে জমির মূল্য কি। নিজের জমির মালিক হওয়া সত্ত্বেও ব্যাংক থেকে জমি সংক্রান্ত কোনো ঋণের সহায়তা অনেকেই পায় না, কারণ বহু বহু যুগ ধরে গ্রামগুলোয় জমি সংক্রান্ত নথিপত্র নিয়ে কোনো কাজ হয়নি। মানুষের কাছে কোনো উপায়ান্তরও নেই। সেই পরিস্থিতি বদলানোর কাজ এখন স্বামিত্ব যোজনা করছে। আজ গ্রামে গ্রামে প্রতিটি ঘরের প্রতিটি জমির ড্রোনের সাহায্যে ম্যাপিং করা হচ্ছে। গ্রামে জমির ডেটা, সম্পত্তির কাগজপত্র অনলাইনে আপলোড করা হচ্ছে। এর জন্যে গ্রামে না তো কেবল শুধু জমিকেন্দ্রিক বিবাদের নিষ্পত্তি হচ্ছে, বরং গ্রামের লোকেদের ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়ারও সুযোগ তৈরি হয়েছে। গ্রামে গরিবের জমি বিবাদের নয়, বিকাশের আধার হয়ে উঠুক, দেশ আজ সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। আমার প্রিয় দেশবাসী,
স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষের ভবিষ্যতের কথা বলতেন, যখন নিজের দৃষ্টিতে ভারত মায়ের প্রতিরূপ তিনি দর্শন করতেন, তখন তিনি বলতেন, যতদূর সম্ভব অতীতের দিকে ফিরে দেখো, পিছনে যে চির নতুন ঝর্ণা বইছে, আকণ্ঠ তার জল পান করো, আর তারপর সামনে তাকাও, এগিয়ে চলো এবং আগের থেকেও উজ্জ্বল, মহান এবং শ্রেষ্ঠ ভারত গড়ে তোলো। ভারতবর্ষে ৭৫তম স্বাধীনতা দিবসে এবার আমাদের দায়িত্ব দেশের অসীম সামর্থ্যে বিশ্বাস রেখে এগিয়ে চলা। আমাদের একসঙ্গে কাজ করতে হবে নেক্সট জেনারেশন ইনফ্রাস্ট্রাকচারের জন্য, আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, আমাদের একসঙ্গে কাজ করতে হবে কাটিং এজ ইনোভেশন এবং নিউ এজ টেকনোলজির জন্য। আমার প্রিয় দেশবাসী, আধুনিক বিশ্বে প্রগতির ভিত্তি আধুনিক ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভর করে। এটি মধ্যবিত্তদের প্রয়োজন এবং আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। দুর্বল ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে বিপুল ক্ষতি হয় তা যেমন বিকাশের গতিকে ব্যাহত করে, তেমনি তার প্রভাব শহরে মধ্যবিত্ত শ্রেণীর উপরেও পড়ে। আমার প্রিয় দেশবাসী, এই বিষয়ের কথা মাথায় রেখে জল, স্থল ও আকাশ প্রতিটি ক্ষেত্রেই আমাদের দেশ অসাধারণ স্পিডে এবং স্কেলে কাজ করে দেখিয়েছে। সে নতুন জলমার্গ বা ওয়াটারওয়েজ হোক, বা নতুন নতুন স্থানকে সি প্লেনের মাধ্যমে সংযুক্ত করাই হোক, দেশে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ চলছে। ভারতীয় রেলওয়েও খুব দ্রুততার সঙ্গে তার আধুনিক রূপে অবতীর্ণ হচ্ছে। আমাদের দেশ স্বাধীনতার অমৃত মহোৎসবের সংকল্প করেছে। আজাদি কা অমৃত মহোৎসব সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। আমরা ৭৫ সপ্তাহ ধরে এই স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছি। ১২ই মার্চে শুরু হয়েছে এবং ২০২৩ সালের ১৫ই অগস্ট পর্যন্ত তা পালিত হবে। উৎসাহের সঙ্গে এগিয়ে চলতে হবে, সেই জন্য সমগ্র দেশ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আজাদি কা অমৃত মহোৎসবের ৭৫ সপ্তাহে ৭৫টি বন্দে ভারত ট্রেন দেশে প্রতিটি প্রান্তকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করবে। আজ যে গতিতে দেশে নতুন এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে, উড়ান যোজনা যেভাবে দূর দূরান্তের এলাকাগুলিকে সংযুক্ত করেছে, তা অভূতপূর্ব। আজ আমরা দেখছি যে আরও ভালো এয়ার কানেক্টিভিটি মানুষের স্বপ্নকে কিভাবে নতুন করে পাখা মেলার অনুপ্রেরণা যোগায়। আমার প্রিয় দেশবাসী, আধুনিক ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের হলিস্টিক এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আত্মস্থ করারও একটা প্রয়োজন রয়েছে। ভারত আগামী কিছুদিনেই প্রধানমন্ত্রী গতিশক্তির ন্যাশনাল মাস্টার প্ল্যানকে দেশে কোটি কোটি নাগরিকের সামনে আনতে চলেছে। ১০০ লক্ষ কোটি টাকারও বেশি যোজনা লক্ষ লক্ষ যুবকের কাছে জীবিকার নতুন সুযোগ নিয়ে আসবে। এখন আমরা দেখি যে আমাদের পরিবহন ব্যবস্থাপনায় কোনো সাযুজ্য নেই। আমাদের অর্থনীতি একটি ইন্টিগ্রেটেড ও হলিস্টিক পাথে আটকে। গতিশক্তি আমাদের দেশের জন্য এমন একটা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচারের মাস্টার প্ল্যান হবে, যা হলিস্টিক ইনফ্রাস্ট্রাকচারের ভিত্তি স্থাপন করবে। গতিশক্তি খোলসকে ভেঙে ফেলবে, ভবিষ্যতের পথে যত বাধা আছে তাকে সরিয়ে দেবে। স্বাভাবিকভাবেই এতে ট্রাভেল টাইম কমে যাবে আর আমাদের ইন্ডাস্ট্রির উৎপাদনশীলতা আরও বাড়বে। গতিশক্তি আমাদের স্থানীয় উৎপাদকদের গ্লোবালি কম্পিটিটিভ করতে সাহায্য করবে। এতে ফিউচার ইকোনমিক জোন তৈরি করার নতুন সম্ভাবনা বিকশিত হবে। অমৃতকালের এই দশকে গতির শক্তি ভারত নির্মাণের আধার হবে। আমার প্রিয় দেশবাসী, বিকাশের পথে এগিয়ে যেতে ভারতকে নিজে ম্যানুফ্যাকচারিং ও এক্সপোর্ট দুটোকেই বাড়াতে হবে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগেই ভারত নিজের প্রথম স্বদেশী এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তকে সমুদ্রে পরীক্ষার জন্য নামিয়েছিল। ভারত আজ নিজের যুদ্ধ বিমান বানাচ্ছে, নিজের সাবমেরিন বানাচ্ছে। গগনযানও মহাকাশে ভারতের পতাকা মেলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এগুলো স্বদেশী ম্যানুফ্যাকচারিংয়ের আমাদের সামর্থ্যকে প্রকাশ করে। করোনার পরে উদ্ভূত আর্থিক পরিস্থিতিতে ইন্ডিয়াকে স্থাপিত করার জন্য আমাদের দেশে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভের ঘোষণা করা হয়েছে। এই স্কিম থেকে যে পরিবর্তন আসছে তার উদাহরণ ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে। 7 বছর আগে আমরা প্রায় $8 বিলিয়ন মোবাইল ফোন আমদানি করতাম। এখন আমদানি অনেক কমেছে। আজ আমরা $3 বিলিয়ন মোবাইল ফোন রপ্তানিও করছি। আজ যখন আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের গতি বৃদ্ধি হচ্ছে, তখন আমাদের এটা খেয়াল রাখতে হবে যে ভারতে আমরা যা বানাচ্ছি তাকে বেস্ট কোয়ালিটির সঙ্গে গ্লোবাল কম্পিটিশনে টিকিয়ে রাখতে হবে, আর সম্ভব হলে এক কদম এগিয়ে যেতে হবে। এরকম প্রস্তুতি নিতে হবে আমাদের।
গ্লোবাল মার্কেটকে আমাদের টার্গেট করতে হবে। আমাদের সকল ম্যানুফ্যাকচারারদের আমি আগ্রহের সঙ্গে বলতে চাই যে আপনারা যে প্রোডাক্ট বাইরে বিক্রি করেন সেগুলো শুধুমাত্র আপনাদের কোম্পানিতে বানানো কোনো প্রোডাক্ট বা যন্ত্রাংশ নয়, এর সঙ্গে জুড়ে আছে ভারতের পরিচয়, ভারতের প্রতিষ্ঠা, ভারতের কোটি কোটি মানুষের বিশ্বাস। আমার প্রিয় দেশবাসী, আমি এই জন্যে আমাদের ম্যানুফ্যাকচারারদের বলি, আপনাদের প্রত্যেক প্রোডাক্ট হলো ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যতক্ষণ এই প্রোডাক্ট ব্যবহার হবে ওই প্রোডাক্টের ক্রেতা গর্বে বুক ফুলিয়ে বলবেন, হ্যাঁ, এটা হলো মেড ইন ইন্ডিয়া। এই মনোভাবটাই চাই। আপনাদের মনে দুনিয়ার মার্কেট ছেয়ে ফেলার স্বপ্ন থাকা চাই। এই স্বপ্নকে পূরণ করার জন্যে সরকার সর্বতোভাবে আপনার পাশে রয়েছে। আমার প্রিয় দেশবাসী, আজ দেশে বিভিন্ন সেক্টর এবং ছোট ছোট শহরে টিয়ার 2, টিয়ার 3 শহরেও নতুন নতুন স্টার্টআপ তৈরি হচ্ছে। তাদের ভারতীয় প্রোডাক্টস আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার পেছনেও ভূমিকাও আছে। এই স্টার্টআপের পাশে সরকার তার পুরো শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের আর্থিক সহায়তা দেওয়া হোক, টেস্টে ছাড় দেওয়া হোক, তাদের জন্য নিয়মবিধি সহজ করা হোক, সবকিছুই করা হচ্ছে। আমরা দেখেছি করোনার এই কঠিন সময়ে হাজারো নতুন স্টার্টআপের উত্থান হয়েছে। অনেক সফলতার সঙ্গে তারা এগিয়েও যাচ্ছে। গতকালের স্টার্টআপ আজকের ইউনিকর্ন হয়ে যাচ্ছে। এদের মার্কেট ভ্যালু হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এরা হলেন দেশের নতুন ধরনের ওয়েলথ ক্রিয়েটর। এরা নিজেদের ইউনিক আইডিয়ার শক্তিতে নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন, এগিয়ে যাচ্ছেন আর দুনিয়াতে ছেয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। এই দশকে ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বানানোর লক্ষ্যে না থেমে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, বড় পরিবর্তন আনার জন্য রাজনৈতিক ইচ্ছাশক্তি, পলিটিক্যাল উইলের প্রয়োজন। আজ দুনিয়া দেখছে যে ভারতের রাজনৈতিক ইচ্ছাশক্তির কোনো অভাব নেই। পরিবর্তনকে চালু করার জন্য গুড অ্যান্ড স্মার্ট গভর্নেন্স চাই। আজ দুনিয়া সাক্ষী যে কিভাবে ভারত গভর্নেন্সে নতুন অধ্যায়ের সূচনা করেছে। অমৃতকালের এই দশকে নেক্সট জেনারেশন রিফর্মসে আমাদের প্রাথমিক কাজ হবে প্রত্যেক নাগরিকের কাছে যেন বিনা বাধায় সরকারি পরিষেবা পৌঁছয়। দেশের সামগ্রিক বিকাশের জন্য সাধারণ মানুষের জীবনে সরকারি প্রক্রিয়ার দখলদারি সমাপ্ত করতে হবে। আগেকার সময় সরকার নিজেই ড্রাইভিং সিটে বসে গিয়েছিল, তা হয়তো সেই সময়কার চাহিদা ছিল। কিন্তু এখন সময় বদলে গিয়েছে। বিগত 7 বছরে দেশে এই নিয়ে প্রচেষ্টাও বেড়েছে যে দেশের জনগণ অনাবশ্যক আইনের জাল থেকে, অনাবশ্যক প্রক্রিয়ার জাল থেকে মুক্তি দেওয়া হোক। এখনো পর্যন্ত দেশের কয়েকশো পুরনো আইন সমাপ্ত করে দেওয়া হয়েছে। করোনার এই দুঃসময়েও সরকার 15,000-এরও বেশি কমপ্লায়েন্সেসকেও সমাপ্ত করেছে। এবার আপনিও দেখুন, আপনার অভিজ্ঞতা হবে যে কোনো ছোট সরকারি কাজের জন্য অনেক বেশি কাগজ, বারবার কাগজপত্র, একই তথ্য অনেকবার দিতে হয়। এটাই চলছে। 15,000 কমপ্লায়েন্সেস আমরা সমাপ্ত করেছি। আপনি ভেবে দেখুন, একটা উদাহরণ দিই। 200 বছর আগেকার আইন আমাদের এখানে এখনো চলছে। 200 বছর, অর্থাৎ 1857 সালেরও আগের আইন, যার জন্য দেশের নাগরিকদের ম্যাপিং অর্থাৎ মানচিত্র তৈরি করার স্বাধীনতা ছিল না। আপনি বিবেচনা করুন, এই নিয়ম 1857 থেকে চলে আসছে। মানচিত্র তৈরি করতে হলে সরকারকে জিজ্ঞাসা করুন। কোনো বইয়ে মানচিত্র ছাপাতে হলে সরকারকে জিজ্ঞাসা করুন। আবার মানচিত্র হারিয়ে গেলে গ্রেপ্তার হওয়ারও অন্য বিধান রয়েছে। আজকাল প্রতিটা ফোনে ম্যাপের জন্য অ্যাপ রয়েছে। এমনকি এখন স্যাটেলাইটও এত শক্তিশালী, তাহলে এমন পুরনো আইনের বোঝা মাথায় নিয়ে আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? কমপ্লায়েন্সেসের এই বোঝা মাথা থেকে নামানো একান্ত জরুরি। ম্যাপিংয়ের বিষয় হোক, স্পেসের বিষয় হোক, ইনফরমেশন টেকনোলজির বিষয় হোক, বিপিওর বিষয় হোক, এমন বিভিন্ন সেক্টরে বহু রেগুলেশনস আমরা সমাপ্ত করে দিয়েছি। আমার প্রিয় দেশবাসী, অবাঞ্ছিত আইনের খপ্পর থেকে মুক্তি, ইজ অব লিভিং, সেই সঙ্গে ইজ অব ডুইং বিজনেস, দুই ক্ষেত্রের জন্যই খুব জরুরি। আমাদের দেশের শিল্প এবং বাণিজ্য ক্ষেত্র আজ এই পরিবর্তন অনুভব করছেন। আজ ডজনখানেক শ্রম আইন মাত্র 4টে কোডের অন্তর্গত মিলিয়ে দেওয়া হয়েছে। ট্যাক্সের সঙ্গে যুক্ত নিয়ম এখন সহজ ও ফেজলেস করা হয়েছে। এই ধরনের রিফর্ম শুধু সরকার পর্যন্তই যেন সীমিত না থাকে, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, সব জায়গায় যেন ছড়িয়ে পড়ে। তার জন্য দেশের সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। আমি অনুরোধ করছি, নিজের আগ্রহে জানাচ্ছি, কেন্দ্র হোক বা রাজ্য, সব সংস্থাকেই বলছি,
সমস্ত সরকারি দপ্তরকে বলছি, নিজেদের নিয়ম ও প্রক্রিয়ার একটি সমীক্ষা করুন। যে সমস্ত নিয়ম বা প্রক্রিয়া যা দেশের জনগণের সামনে বাধা হয়ে বা বোঝা হয়ে দাঁড়িয়েছে তা আমাদের দূর করতেই হবে। আমি জানি দেশের এই ৭০-৭৫ বছরের এই বোঝা একদিনে বা এক বছরে দূর করা সম্ভব হবে না, কিন্তু মনস্থির করে যদি এই কাজ শুরু করি তাহলে অবশ্যই সম্পূর্ণ করতে পারব। আমার প্রিয় দেশবাসী, এই ভাবনা নিয়ে সরকার ব্যুরোক্রেসিতে পিপল সেন্ট্রিক অ্যাপ্রোচ বৃদ্ধি, এফিসিয়েন্সি বৃদ্ধি করার লক্ষ্যে সরকার মিশন কর্মযোগী এবং ক্যাপাসিটি বিল্ডিং কমিশন শুরু করেছে। আমার প্রিয় দেশবাসী, দক্ষতা ও সামর্থ্যযুক্ত, দেশের মাটির জন্য কিছু করার অভিপ্রায়যুক্ত তরুণদের গড়ে তুলতে বড় ভূমিকা রয়েছে। কার বড় ভূমিকা রয়েছে? বড় ভূমিকা রয়েছে আমাদের শিক্ষার, আমাদের শিক্ষা ব্যবস্থার, আমাদের শিক্ষা ঐতিহ্যের। আজ দেশের কাছে একবিংশ শতাব্দীর প্রয়োজন মেটানোর মতো নতুন রাষ্ট্রীয় শিক্ষা নীতিও রয়েছে। এবার আমাদের বাচ্চারা দক্ষতার অভাবে পিছিয়ে পড়বে না বা ভাষার বেড়াজালে আটকে যাবে না। দুর্ভাগ্যবশত আমাদের দেশে ভাষা নিয়ে বড় বিভেদ তৈরি হয়েছে। ভাষার জন্য দেশে বড় বড় ট্যালেন্টকে আমরা খাঁচায় বন্দী করে দিয়েছি। মাতৃভাষায় প্রতিশ্রুতিশীল মানুষ একত্র হতে পারেন। মাতৃভাষায় শিক্ষিত মানুষ যখন এগিয়ে আসবে তখন আমাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। যখন গরিবের মেয়ে ও ছেলে মাতৃভাষায় শিক্ষিত হয়ে প্রফেশনালস হয়ে উঠবে তখন তাদের সক্ষমতার ন্যায় বিচার হবে। আমি মনে করি নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার সম্পদ একমাত্র ভাষা। এই নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতিও এক প্রকার দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার এক বিরাট বড় অস্ত্র রূপে কার্যকর হবে। দারিদ্র্যের বিরুদ্ধে জয় করার ভিত্তিও মাতৃভাষায় শিক্ষা, মাতৃভাষার প্রতিষ্ঠা, মাতৃভাষার মাহাত্ম্য। দেশ দেখেছে এবং আমাদের অভিজ্ঞতা হয়েছে, খেলার ময়দানে ভাষা অন্তরায় হয়ে দাঁড়ায়নি। পরিণামস্বরূপ দেখেছি আমাদের যুবরা প্রস্ফুটিত হচ্ছে, খেলছে, উন্নত হচ্ছে। এভাবেই জীবনের অন্যান্য ক্ষেত্রেও উন্নতি করবে। নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতির আরও এক বিশেষত্ব হল এখানে স্পোর্টসকে এক্সট্রা কারিকুলারের পরিবর্তে মেইন স্ট্রিম পড়াশোনার অন্তর্গত রাখা হয়েছে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য যতগুলো প্রভাবশালী মাধ্যম রয়েছে তাদের মধ্যে স্পোর্টসও রয়েছে। জীবনে পরিপূর্ণতার জন্য জীবনে খেলাধুলোর বা স্পোর্টসের ভীষণ প্রয়োজন রয়েছে। একটা সময় ছিল যখন খেলাধুলোকে মূল ধারার অন্তর্গত ভাবা হতো না। মা বাবাও বাচ্চাদের বলতো শুধু খেলাধুলো করলে জীবন নষ্ট হয়ে যাবে। এখন দেশে ফিটনেস নিয়ে, স্পোর্টস নিয়ে সচেতনতা এসেছে। এবার অলিম্পিকও আমরা দেখেছি, আমরা অনুভব করেছি এই পরিবর্তন আমাদের দেশের জন্য এক অত্যন্ত বড় টার্নিং পয়েন্ট। তাই আজ দেশে খেলাতে, মেধাতে, প্রযুক্তিতে পেশাদারিত্ব নিয়ে আসার যে অভিযান চলছে তা এই দশকে আমাদের আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশের জন্য গর্বের কথা যে শিক্ষা হোক বা খেলা, বোর্ডের পরীক্ষা ফলাফল হোক বা অলিম্পিক খেলার ময়দান, আমাদের মেয়েরা আজ অভূতপূর্ব প্রদর্শন করছে। আজ ভারতের মেয়েরা নিজেদের স্থান বুঝে নেওয়ার জন্য আগ্রহী। আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন মেয়েরা প্রতিটি জীবিকা, কার্যক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। আমাদের সুনিশ্চিত করতে হবে আমাদের মেয়েরা পথে ঘাটে, কর্মস্থলে সব জায়গায় যেন নিরাপদ অনুভব করে, সম্মান পায়। এই জন্য প্রশাসন, পুলিশ, ন্যায় ব্যবস্থাকে নাগরিকদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে। এই সংকল্পকে আমাদের স্বাধীনতা ৭৫ বছরের সংকল্পে পরিণত করতে হবে। আজ আমি আমার দেশবাসীর সঙ্গে একটি আনন্দের খবর ভাগ করে নিতে চাই। আমার কাছে লাখ লাখ মেয়ের বার্তা আসতো যে তারাও সৈনিক স্কুলে ভর্তি হতে চায়। তাদের জন্য যেন সৈনিক স্কুলের দরজা খুলে দেওয়া হয়। আজ থেকে প্রায় ২-২.৫ বছর আগে মিজোরামে সৈনিক স্কুলে প্রথম মেয়েদের ভর্তি নেওয়ার ছোট্ট একটি প্রয়াস আমরা শুরু করি। আমাদের এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে দেশে প্রতিটি সৈনিক স্কুলের দরজা মেয়েদের জন্য খুলে দেওয়া হবে। দেশের সৈনিক স্কুলে এখন মেয়েরাও পড়বে। বিশ্বে জাতীয় সুরক্ষার যতটা গুরুত্ব আছে, পরিবেশ সুরক্ষাও ঠিক ততটাই এখন গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ এখন পরিবেশ সুরক্ষায় মূল কণ্ঠস্বর। জীববৈচিত্র্য হোক বা ভূমি নিরপেক্ষতা, জলবায়ু পরিবর্তন হোক বা বর্জ্য পুনর্ব্যবহার, জৈব চাষ হোক বা গোবর থেকে তৈরি জৈব গ্যাস, শক্তি সংরক্ষণ হোক বা অব্যবহৃত শক্তির রূপান্তর, পরিবেশ রক্ষায় ভারতের প্রয়াস ফলপ্রসূ হয়েছে।
ভারতীয় বনাঞ্চল বা জাতীয় উদ্যানের সংখ্যা, বাঘের সংখ্যা, এশিয়াটিক সিংহের মতো বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি ভারতবাসীর জন্য খুশির খবর। আমার প্রিয় দেশবাসী, এই সফলতার সঙ্গে সঙ্গে আমাদের একটা সত্য বুঝতে হবে যে ভারত এখনও শক্তি উৎপন্নের দিক থেকে স্বাবলম্বী নয়। ভারত এখনও শক্তি আমদানির জন্য বার্ষিক ১২ লাখ কোটির অধিক টাকা খরচ করে। ভারতবর্ষের প্রগতির জন্য, আত্মনির্ভর ভারত তৈরির জন্য আমাদের শক্তি উৎপাদনে স্বাবলম্বী হওয়া এখন সময়ের চাহিদা এবং বাধ্যতামূলক। ভারতকে এখন সংকল্প নিতে হবে স্বাধীনতার ১০০ বছরের আগেই শক্তি উৎপাদনের দিক থেকে আমাদের স্বাবলম্বী হওয়ার। এর জন্য আমাদের একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি আছে। গ্যাস নির্ভর অর্থনীতি, সারা দেশে সিএনজি পিএনজি নেটওয়ার্ক হোক, ২০% ইথানল মিশ্রণের টার্গেট হোক, একতাকে সঙ্গে নিয়ে ভারত লক্ষ্যে পৌঁছচ্ছে। ভারত বৈদ্যুতিক গতিশীলতার পথে পা বাড়িয়েছে। শুধু তাই নয়, রেলপথকেও সম্পূর্ণ বৈদ্যুতিকরণ করে দেওয়ার লক্ষ্যে আমরা দ্রুত গতিতে এগোচ্ছি। ভারতীয় রেলপথ ২০৩০-এর মধ্যে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্য ধার্য করেছে। এই সমস্ত প্রয়াসকে সঙ্গে নিয়ে ভারত মিশন সার্কুলার ইকোনমির উপর জোর দিচ্ছে। আমাদের ভেহিকল স্ক্র্যাপ পলিসি এই লক্ষ্যে পৌঁছানোর একটি বড় উদাহরণ। আজ জি20 সম্মেলনে যে দেশগুলি আছে তার মধ্যে ভারতই একমাত্র দেশ যারা জলবায়ু সংরক্ষণের লক্ষ্যে দ্রুত গতিতে এগোচ্ছে। ভারত এই দশকের শেষে প্রায় 450 গিগাওয়াট রূপান্তরযোগ্য শক্তি উৎপন্ন করবে লক্ষ্য নিয়েছে, অর্থাৎ 2030 সালের মধ্যে 450 গিগাওয়াট। এরই মধ্যে 100 গিগাওয়াট নির্ধারিত সময়ের আগেই উৎপাদন হয়ে গেছে। আমাদের এই প্রয়াস সারা পৃথিবীকে ভরসা যোগাচ্ছে। বিশ্বের মঞ্চে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স গঠন এর একটি বড় উদাহরণ। ভারত আজ যাই করছে তার প্রথম লক্ষ্য হচ্ছে জলবায়ুর ক্ষেত্রে একটি কোয়ান্টাম লাফ দেওয়া, অর্থাৎ যা হল গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্র। গ্রিন হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ জাতীয় পতাকাকে সামনে রেখে জাতীয় হাইড্রোজেন মিশনের ঘোষণা করছি। অমৃতকালে আমরা ভারতকে গ্রিন হাইড্রোজেন গ্যাসের উৎপাদন এবং রপ্তানিতে গ্লোবাল হাব বানাবো। শক্তির ক্ষেত্রে ভারতের প্রগতি তাকে আরও আত্মনির্ভর করে তুলবে। সমগ্র বিশ্বে ক্লিন এনার্জির রূপান্তরে নতুন প্রেরণা যোগাবে। গ্রিন গ্রোথের থেকে গ্রিন চাকরির সুযোগ আমাদের যুব সম্প্রদায়ের স্টার্টআপের জন্য অপেক্ষা করছে। প্রিয় দেশবাসী, 21 শতকের ভারত নতুন লক্ষ্য গঠনে এবং পূরণের সমর্থ। ভারত সে বিষয়গুলোকেও সমাধান করছে, যেগুলো সমাধানের জন্য অনেক দশক ধরে, বহুদিন ধরে অপেক্ষা করছে। আর্টিকেল ৩৭০কে বদলানোর ঐতিহাসিক সিদ্ধান্ত হোক, দেশকে ট্যাক্সের জাল থেকে মুক্ত করার ব্যবস্থা হোক, জিএসটি হোক, বা আমাদের সেনা বন্ধুদের জন্য ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের সিদ্ধান্ত হোক, বা রাম জন্মভূমির শান্তিপূর্ণ সমাধান হোক, এসবই আমরা গত কয়েক বছরে সত্যি হতে দেখেছি। কয়েক দশক পরে ত্রিপুরায় ব্রু রিয়াংদের নিয়ে সমন্বয় সাধন হোক, বা ওবিসি কমিশনকে সাংবিধানিক সম্মান দেওয়া হোক, অথবা জম্মু কাশ্মীরের স্বাধীনতার পর প্রথমবার বিডিসি এবং ডিডিসি নির্বাচনের বিষয় হোক, ভারতের সংকল্প শক্তি ক্রমাগত উন্নতি সাধন করছে। আজ এই করোনার সময়ও ভারতে রেকর্ড সংখ্যক বিদেশি বিনিয়োগ আসছে। বিদেশি মুদ্রা ভাণ্ডারে ভারতের স্থান এখনো পর্যন্ত সবচেয়ে উপরে রয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক করে ভারত দেশের শত্রুদের নিজের ক্ষমতার বার্তা দিয়েছে। এটা জানান দিচ্ছে ভারত বদলাচ্ছে, ভারত বদলাতে পারে। ভারত কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নিতে পারে, আর কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নিতে ভারত ভয় পায় না, থেমে যায় না। আমার প্রিয় দেশবাসী, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বৈশ্বিক সম্পর্কের স্বরূপ বদলেছে। করোনার পরেও পোস্ট করোনা নতুন ওয়ার্ল্ড অর্ডারের সম্ভাবনা রয়েছে। করোনার সময় বিশ্ব ভারতের প্রচেষ্টা দেখেছে এবং তার প্রশংসাও করেছে। আজ পৃথিবী ভারতকে এক নতুন দৃষ্টিতে দেখছে। এই দৃষ্টির দুটো গুরুত্বপূর্ণ ভাগ রয়েছে। প্রথমত সন্ত্রাসবাদ, দ্বিতীয়ত সম্প্রসারণ নীতি। ভারত এই দুই চ্যালেঞ্জের সঙ্গে লড়ছে এবং পরিকল্পনা মাফিক অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার জবাবও দিচ্ছে। আমরা, অর্থাৎ ভারত, নিজের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারে তার জন্য আমাদের সুরক্ষা প্রদানকারীদেরও সবসময় এতটাই সতর্ক থাকতে হবে। সুরক্ষার ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করার জন্য
ভারতীয় কোম্পানিগুলিকে উৎসাহ প্রদানের লক্ষ্যে আমাদের কর্মঠ উদ্যোগীদের নতুন সুযোগ দেওয়ার জন্য আমাদের অনবরত প্রচেষ্টা চলছে। আমি দেশকেই ভরসা দিচ্ছি যে দেশের সুরক্ষায় নিবেদিত সেনাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা কোনো প্রচেষ্টা বাকি রাখব না। আমার প্রিয় দেশবাসী, আজ দেশের মহান চিন্তাবিদ শ্রী অরবিন্দর জন্মজয়ন্তী। 2022 সালে ওর সার্ধ জন্মশতবার্ষিকী পালিত হবে। শ্রী অরবিন্দ ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের পথপ্রদর্শক ছিলেন। উনি বলতেন, আমাদের ততটাই শক্তিশালী হতে হবে যতটা আমরা আগে কখনোই ছিলাম না। আমাদের নিজেদের স্বভাব বদলাতে হবে, এক নতুন অন্তর্দৃষ্টি নিয়ে নিজেদের উদ্বুদ্ধ করতে হবে। শ্রী অরবিন্দের এই কথা আমাদের কর্তব্যের কথা স্মরণ করায়। একজন নাগরিক হিসেবে, একজন সমাজবদ্ধ জীব হিসেবে আমরা দেশকে কি দিচ্ছি সেটাও ভাবতে হবে। আমরা অধিকারকে সবসময় গুরুত্ব দিয়েছি, সেই সময়ে তার প্রয়োজনও ছিল, কিন্তু এখন আমাদের কর্তব্যকেই প্রাধান্য দিতে হবে, সর্বোপরি গুরুত্ব দিতে হবে। যে সংকল্প পূর্ণ করার দায়িত্ব দেশ গ্রহণ করেছে তা পালন করতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেক দেশবাসীকে একে আপন করে নিতে হবে। দেশে জল সংরক্ষণ অভিযান শুরু হয়েছে, তাই আমাদের কর্তব্য জল বাঁচানোকে আমাদের অভ্যেসের সঙ্গে যুক্ত করা। দেশ যেহেতু ডিজিটাল লেনদেনের উপর জোর দিচ্ছে, তাই আমাদের কর্তব্য যতটা সম্ভব কম ক্যাশ ট্রানজাকশন করা। দেশ ভোকাল ফর লোকালের অভিযান শুরু করেছে, তাই আমাদের কর্তব্য বেশিরভাগ স্থানীয় উৎপাদিত জিনিসপত্র কেনা। প্লাস্টিক মুক্ত ভারতের যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের কর্তব্য সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা। এটাই আমাদেরই কর্তব্য যে আমরা আমাদের নদীগুলিতে বর্জ্য ফেলে দূষিত না করি, আমাদের সমুদ্রের উপকূলগুলিকে পরিচ্ছন্ন রাখি। আমাদের স্বচ্ছ ভারত মিশনকে নতুন উচ্চতার শিখরে নিয়ে যেতে হবে। আজ যখন দেশ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছে, তখন আমাদেরও এই মহৎ আয়োজনের সঙ্গে আরও নিবিড়ভাবে অংশগ্রহণ করতে হবে। এই সংকল্পকে বারবার উৎসাহিত করে জাগানো আমাদের সকলের কর্তব্য। আমাদের স্বাধীনতা সংগ্রামকে স্মরণে রেখে আপনারা যে কোনো কাজই করুন, তা হবে অমৃতের ফোঁটার মতো পবিত্র। আর কোটি কোটি ভারতীয়দের এই প্রয়াসে তৈরি করুন এমন এক অমৃত কুম্ভ, যা হয়ে থাকবে আগামী বছরগুলোর জন্য এক প্রেরণার উৎস। আমার প্রিয় দেশবাসী, আমি ভবিষ্যদ্দ্রষ্টা নই, আমি কর্মফলে বিশ্বাস করি। আমার বিশ্বাস, আমার আস্থা দেশের যুবদের উপর, আমার বিশ্বাস দেশের বোনেদের ওপর, দেশের মেয়েদের ওপর, দেশের চাষিদের ওপর, দেশের পেশাদারদের ওপর। এরা করতে পারি প্রজন্ম, এরা যে কোনো লক্ষ্যই অর্জন করতে পারে। আমার দৃঢ় বিশ্বাস যে ২০৪৭ সালে যখন দেশের স্বাধীনতার স্বর্ণ জয়ন্তী, স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে, সেই সময় যিনিই প্রধানমন্ত্রী হবেন, আজ থেকে ২৫ বছর পর তিনি যখন জাতীয় পতাকা উত্তোলন করবেন, আমি দৃঢ়তার সঙ্গে বলছি, তখন তিনি নিজের ভাষায় যে সাফল্যগুলি বর্ণনা করবেন, তা আজকে দেশ যা সংকল্প করছে সেই সাফল্যের বাস্তবায়ন। এটাই আমার দৃঢ় বিশ্বাস। আজ যে কথাগুলি আমি সংকল্পরূপে বলছি, যে সংকল্পগুলি নেওয়া হচ্ছে, ২৫ বছর পর যিনি দেশের পতাকা উত্তোলন করবেন, তিনি সেই সংকল্পের সফল রূপায়ণ নিয়ে বলবেন। দেশ সেই সাফল্যের গৌরব গাথা গাইবে। যারা আজকের দেশের যুব, সেদিন তারা দেখবেন দেশ কিভাবে সেই আশ্চর্য করে দেখিয়েছে। একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। আমাদের শক্তি আমাদের অধ্যবসায়, আমাদের শক্তি আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের প্রাণ শক্তি হল দেশ আগে, সবসময় আগে, এই ভাবনা। এখন সময় যৌথ স্বপ্ন দেখার, এখন সময় যৌথ সংকল্প করার, এখন সময় যৌথ প্রয়াসের। এটাই সময় আমাদের বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার। আর এজন্যই আমি আবার বলছি যে এটাই সময়, এটাই সময়, এটাই সঠিক সময়। এটা ভারতবর্ষের সেই অমূল্য সময় যখন অসংখ্য বাহুর শক্তি রয়েছে, অসংখ্য বাহুর শক্তি রয়েছে, চারদিকে দেশ ও ভক্তি রয়েছে,
অসংখ্য বাহুর শক্তি রয়েছে, চারিদিকে দেশভক্তি রয়েছে। তুমি ওঠো, পতাকা ওড়াও, তুমি ওঠো, পতাকা ওড়াও, ভারতের ভাগ্যকে মেলে ধরো, ভারতের ভাগ্যকে মেলে ধরো। এটাই সময়, এটাই সঠিক সময়। এটা ভারতবর্ষের সেই অমূল্য সময়। এমন কিছুই নেই যা তুমি করতে পারবে না, এমন কিছুই নেই যা তুমি অর্জন করতে পারবে না। তুমি ওঠো, তুমি ওঠো, তুমি লেগে পড়ো। নিজের সামর্থ্যকে চেনো, নিজের সামর্থ্যকে চেনো, নিজের কর্তব্যকে সবাই জানো, নিজের কর্তব্যকে সবাই জানো। এটাই সময়, এটাই সঠিক সময়। এটা ভারতবর্ষের সেই অমূল্য সময়। যেদিন দেশ স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন দেশবাসীর লক্ষ্য যেন পূর্ণ হয়, বাস্তব রূপ পায়, এটাই আমার কামনা। এই শুভ কামনার সঙ্গে সঙ্গেই আমি পুনরায় সকল দেশবাসীকে আমাদের ৭৫তম স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাই। আর আপনারা আমার সঙ্গে হাত তুলে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতার জয়, ভারত মাতার জয়, ভারত মাতার জয়। অনেক অনেক ধন্যবাদ।